প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা বাতিল করেছে আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ডক্টর ইউনূসের আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এই রায় দিল। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে 2023 সালের 30 মে মামলাটি দায়ের করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামিরা 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ করেছেন। অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ। গত বছরের 12 জুন ওই মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের নামে অভিযোগ গঠন করে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন। পরে গেল 8 আগস্ট ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার পর 11 আগস্ট দুদক মামলা প্রত্যাহার করে নেয়। দুদকের এই একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন ডক্টর ইউনূসের আইনজীবী। আজকের আদেশটা হলো যে আপিল অ্যালাউ করেছে, যে প্রফেসর ইউনূস সাহেবের যে আপিল ছিল অনারেবল অ্যাপিলেট ডিভিশনে হাইকোর্টের জাজমেন্টের এগেনস্টে, সেই আপিলটি অ্যালাউ করেছে। এবং হাইকোর্ট যে এইটা কোয়াশমেন্টের যে ওনাদের যে পিটিশন ছিল হাইকোর্ট ডিভিশনে, সেটা যে সামাইন রিজেক্ট করেছিল, সেটা আজকে সেটিসফাইড করে দিয়েছে, অর্থাৎ বাতিল করে দিয়েছে। অর্থাৎ মামলাটাই বাতিল হলো। এর ফলে ওই মামলাটা থাকলো না, মামলাটা বাতিল হলো। এই বিষয়ে আরো খবর নিয়ে আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, ডক্টর ইউনূসের এই মামলা নিয়ে আপিল বিভাগের পর্যবেক্ষণ কি? আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আইনজীবী আব্দুল্লাহ আল মামুন, তিনিও কিন্তু গণমাধ্যমের সাথে এই মামলা নিয়ে তিনি ব্রিফিং করলেন এবং তিনি জানালেন কিভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নোবেল বিজয়ী যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে এই গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে যে 25 লাখ 22 কোটি টাকার যে মানি লন্ডারিং বলা হয় সেই মামলা দুদক করেছেন, সেখান থেকে তিনি কিভাবে খালাস পেলেন সেই বিষয়টি তিনি তুলে ধরলেন। তিনি জানালেন যে এই প্রধান উপদেষ্টা গত 8ই আগস্ট যখন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান, এরপরেই কিন্তু দুদক 11 জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেন। কিন্তু যেহেতু বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ টেলিকম সহ তারা লড়তে চান, এর জন্য হাইকোর্টের যে আদেশের বিরুদ্ধে কিন্তু তারা আপিল বিভাগে আপিল করেছিলেন এবং সেই আপিলের কিন্তু আজকে শুনানি হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চারজন যে বিচারপতি, তাদের সমন্বয়ের যে গঠিত বেঞ্চে কিন্তু আজকে আপিলের শুনানি হয়েছিল এবং এই আপিলের শুনানিতে দুদকের যে মামলাটি, সেই মামলার যে হাইকোর্ট যে অভিযোগ গঠন করেছিল সেটি বাতিল করেছেন। এর প্রেক্ষিতে আমরা যখন কিছুক্ষণ আগে দুদকের আইনজীবী বলেছেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে দুদককে ব্যবহার করে যেভাবে হয়রানি করেছেন, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সেই জিনিসটা এই ইউনূস সাহেবের বিরুদ্ধে করা হয়েছে এবং ইউনূসের যে আইনজীবী আব্দুল্লাহ আল মামুন, তিনি জানিয়েছেন তারা আজকে এই আপিল বিভাগের মাধ্যমে তারা ন্যায় বিচার পেয়েছেন, সর্বোচ্চ আদালতে তারা ন্যায় বিচার করেছেন এবং তাদের যে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে অন্যায়ভাবে নানাভাবে যে হয়রানি করা হয়েছিল মিথ্যে মামলা দিয়ে, এবং তিনি আরও জানালেন প্রায় শতাধিক মামলা কিন্তু তার বিরুদ্ধে ছিল গত 8 মাসে। সেই মামলাগুলো তারা মোকাবেলা করেছেন এবং সেই মামলাগুলো থেকে মুক্তি পেয়েছেন বা মামলা প্রত্যাহার করা হয়েছে। এবং শুধু এখন গ্রামীণ টেলিকমের একটি গ্রামীণ কল্যাণ ট্রাস্টের একটি মামলা যেটা রয়েছে সেটা আপিল বিভাগে রয়েছে। এছাড়া কোনো মামলা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেই। তবে গ্রামীণ টেলিকমের যারা ছিলেন তারাও কিন্তু আজকে এসেছেন এবং তারাও বলেছেন যে বিগত সরকার আমলে তারা যেভাবে হয়রানির শিকার হয়েছেন, আজকে সর্বোচ্চ আদালতে তারা ন্যায় বিচার পেলেন এবং ওই মামলা থেকে অব্যাহতি তারা পেলেন। এর মাধ্যমে তারা আজকে সত্যের জয় হলো সেই বিষয়টি আজকে দাবি করলেন। সব মিলিয়ে দুদকের আইনজীবী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী তারা এই মামলা সম্বন্ধে বিস্তারিত তুলে ধরে জানালেন যে আজকে এখানে সর্বোচ্চ আদালত তাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ন্যায় বিচার পেয়েছেন। এটাই হলো আজকে এইখানকার সর্বশেষ পরিস্থিতি। অদিতি, সৈকত, ধন্যবাদ আজকের সবশেষ খবরগুলো জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আদালত প্রাঙ্গণ থেকে সহকর্মী সৈকত সাদিক যুক্ত ছিলেন এতক্ষণ। বাংলাদেশে ব্যবসার অনেক সম্ভাবনা আছে, তাই বিশ্বের নানা দেশের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। মঙ্গলবার কাতারে আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে বেসরকারি ব্যবসায়িক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতায় এই আহ্বান জানান তিনি। ডক্টর ইউনূস বলেন, নেপাল, ভুটান এবং বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের 7 রাজ্যের সমুদ্রে প্রবেশের সুযোগ নেই।
যদি তাদের সমুদ্রে প্রবেশাধিকার দেওয়া হয় তাহলে বাংলাদেশ সমৃদ্ধ অর্থনৈতিক কেন্দ্র হতে পারে। এ সময় তিনি বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তরের আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সব রকমের সহায়তার আশ্বাস দেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, গত 16 বছরে আওয়ামী লীগ সরকার অর্থনীতি, বিচার বিভাগ সহ যে খাতগুলো ধ্বংস করে দিয়েছিল তা সংস্কার করছে অন্তর্বর্তীকালীন সরকার। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ, এসডিজি বিষয়ক সচিব লামিয়া মোর্শেদ এবং জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম সহ বিশিষ্টজনরা সভায় উপস্থিত ছিলেন। There for 16 years with fake elections and everything else. And people disappeared, and all the destruction that took place in the economy, in the system, in the judiciary, in the police, everywhere. So we had to fix them up as we go. Fix the economy, fix the judiciary, fix everything. So that's our task. Nepal doesn't have access to water. Bhutan doesn't have access to water. 7 sisters or 7 states of India, they don't have access to water. So only thing we can do together, we provide access to water and build the whole country. And this can become a very flourishing hub of activities with young people, technology oriented, educated, and lots of creative capacity. So that's where we are offering that to everybody who are coming. And we see lots of very positive attention to Bangladesh. We are offering ourselves, make it your production hub. Forget about what you can sell in Bangladesh. Produce it here, sell anywhere in the world. You have people here. You don't have to bring people from Bangladesh to work for your factory in some other country. You build the factory where people are. And we provide all the support to make that happen. খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন ও অনশনরত শিক্ষার্থীদের দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং তা সমাধানের পথ খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সি.আর. আবরার। সকাল 9:45টার দিকে ক্যাম্পাসে পৌঁছান উপদেষ্টা। এরপর তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, এই প্রচণ্ড গরমে অনশন চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। শারীরিক সুস্থতা বিবেচনায় এনে শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করার অনুরোধ করেন তিনি। তবে শিক্ষার্থীরা উপাচার্যের অপসারণ ছাড়া কোনোভাবেই অনশন কর্মসূচি থেকে সরে আসবেন না বলেও উপদেষ্টাকে জানান। এদিকে কুয়েত পরিস্থিতি নিরসনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিও আজ দুপুরে কুয়েটে আসবে। এদিকে আমরণ অনশন কর্মসূচির 3য় দিনে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন অনেক শিক্ষার্থী। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে গত 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল, যুবদল এবং সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ ঘটে, যাতে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এরপর 25 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় একাডেমিক কার্যক্রম ও হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষার্থীরা গত 13 এপ্রিল থেকে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসেন এবং ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন। তারা চাইছে এখনই আমরা কোনো ঘোষণা দেই যার মাধ্যমে তারা যেন অনশন শেষ করতে পারে। আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে আইনের কিছু বিষয় রয়েছে, আমরা যাই করি না কেন সেটা আইন দ্বারা নির্দিষ্ট হতে হবে এবং এই বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য নির্দিষ্ট আইন রয়েছে এবং সেই আইনের মধ্যে থেকেই আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি এবং সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়। সেখানকার আজকের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কনক রহমান। কনক, শিক্ষা উপদেষ্টা আর কি বলেছেন বিস্তারিত জানাবেন। শিক্ষার্থীরা কেন এখনো তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে, আর ইউজিসির প্রতিনিধি দল কখন নাগাদ ক্যাম্পাসে আসবে? ইউজিসির প্রতিনিধি দলের 3 সদস্য কিছুক্ষণ আগে
অনশনরত শিক্ষার্থীদের সাথে বেশ কিছু সময় কথা বলেছেন এবং তাদেরকে অনুরোধ জানিয়েছেন যে তারা যেন অনশন ভেঙে কারণ প্রচন্ড তাপদাহ, এ কারণে প্রায় সময় অনশনরত শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। তারা বলেছেন যে তোমরা এই অনশন ভেঙে আমাদের সাথে আসো, আমরা আলোচনায় বসি, আমরা তোমাদেরকে কথা দিচ্ছি যে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে তোমরা যে দাবিটি করছো সেই দাবিটি আমরা পূরণ করতে পারবো। কারণ এটি আপনি জানেন, আপনি নিজেও জানেন যে এটি যে আইনি প্রক্রিয়া আছে, সেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসলে সমাধান করতে হবে। সেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে হলে আসলে একটু সময়ের প্রয়োজন। সময়টা কতদিন প্রশ্ন রেখেছিলাম, বলেছেন যে 2 থেকে 3 অথবা সর্বোচ্চ 4 দিন এর মধ্যেই তারা একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবেন। যে ইতিবাচক সিদ্ধান্তটা শিক্ষার্থীরা চাচ্ছে সেই সিদ্ধান্ত তারা একমত পোষণ করবে। তবে শিক্ষার্থীরা বলছে তারা কোনোভাবেই উপাচার্যের পদত্যাগের ঘোষণা না আসা পর্যন্ত তারা যে অনশনরত হয়েছেন সেই অনশনরত অবস্থাতে থাকবেন, এই দাবিতে তারা অনড়। এবং উপদেষ্টা খোদ নিজে বলেছেন যে তাদেরকে তিনি বুঝিয়েছেন, বোঝানোর চেষ্টা করেছেন, এই কারণে তিনিও চাচ্ছেন যে দুপুরের মধ্যে সমস্যার সমাধান হোক এবং তিনি ঢাকায় ফিরে গিয়ে এই ব্যাপারে সংশ্লিষ্টদের সাথে বসে এই সমস্যার সমাধান করবেন। কিন্তু তাতেও শিক্ষার্থীরা তাদের দাবি থেকে সরে আসেনি। বলছেন যে এর আগে বিগত সরকারের সময় আপনি জানেন শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল এবং সরকারের পক্ষ থেকে একজন শিক্ষাবিদকে সমাধানের জন্য সেখানে পাঠিয়েছিল, কিন্তু সেটা সমাধান হয়নি। সেইটাই পুনরাবৃত্তি করেছে এখানে শিক্ষার্থীরা। তারা বলেছেন যে ওই দাগটা এখনো আমাদের ভিতরে কাজ করছে, সুতরাং আপনারা ঢাকায় ফিরে গিয়ে যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত নেওয়ার পরে তারা অনশন ভাঙবেন, এর আগে অনশন ভাঙবেন না। এই হচ্ছে সার্বিক অবস্থা। অর্থাৎ শিক্ষা উপদেষ্টা এবং ইউজিসি 3 সদস্য একাধিকবার অনুরোধ করেছেন শিক্ষার্থীদের অনশন ভাঙার, কিন্তু তারা দাবিতে অনড় রয়েছেন। কিছুক্ষণ আগে কনক, আপনি রয়েছেন ক্যাম্পাসে এবং সেখানকার খবরাখবর রাখছেন, নিশ্চয়ই নতুন কোনো তথ্য যুক্ত হলে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকেও জানাতে পারবো। দর্শক, কুয়েটের শিক্ষার্থীদের অনশনের খবর নিয়ে সহকর্মী কনক রহমান যুক্ত ছিলেন এতক্ষণ। টানা 34 ঘন্টা পরে অনশন ভেঙেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের 9 শিক্ষার্থী। মঙ্গলবার রাত 1টার দিকে চবি ক্যাম্পাস ক্লাবে তাদের অনশন ভাঙান উপাচার্য অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন। এর আগে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আমরণ অনশনের পরিপ্রেক্ষিতে শহরস্থ চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের বিষয়ে সন্ধ্যা 7:30টায় 561তম জরুরি সিন্ডিকেট সভা হয়। এতে চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। চবি মূল ক্যাম্পাস থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত চারুকলা ইনস্টিটিউটে ঝুঁকিপূর্ণ ভবন, পর্যাপ্ত আবাসন ব্যবস্থা না থাকার কারণে চারুকলাকে ক্যাম্পাসে ফেরানোর দাবিতে 2022 থেকে কয়েক দফায় আন্দোলন করলেও প্রতিবার প্রশাসনের আশ্বাসে আন্দোলন থেকে সরে আসেন শিক্ষার্থীরা। সর্বশেষ 1 এপ্রিল চারুকলাকে ক্যাম্পাসে ফেরানোর কথা থাকলেও এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই প্রতিবাদে সোমবার দুপুর 12টায় অবস্থান কর্মসূচি পালন করে চারুকলার শিক্ষার্থীরা। তবে প্রশাসনের প্রতিক্রিয়া না পাওয়ায় ওই দিন বিকাল 3:30টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করেন 9 শিক্ষার্থী। সাত দিনেও উদ্ধার হয়নি খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে অপহৃত 5 শিক্ষার্থী ও টমটম চালক সহ 6 জন। গত 16 এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওই 5 শিক্ষার্থী অপহৃত হন। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলছে উপজেলা জুড়ে। রূপায়ণ তালুকদারের তথ্য ছবিতে প্রতিবেদন। খাগড়াছড়ি সদরের বিভিন্ন এলাকায় গত 7 দিন ধরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলছে। যে এলাকা থেকে তাদের অপহরণের অভিযোগ উঠেছে সেখানকার লোকজন বিষয়টি অবগত নন বলে জানান। তারা আরও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে খবরটি পান। ঘটনার সত্যতা নিয়েও সন্দেহ জানান কেউ কেউ। আমাদের কুকেশ্বরা এলাকায় যে 5 জন শিক্ষার্থী এসেছিল সেটা আমাদের কিন্তু জানা নাই, এবং কোন এলাকা থেকে টমটম ড্রাইভার নেওয়া হয়েছে সেটাও আমাদের এখনো সঠিক তথ্য নাই। এই বিষয়ে কেউ আমার কাছে অভিযোগ করে নাই, কেউ আমার কাছে আসে নাই। শুধু আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জেনেছি। এই বিষয়ে আমি কিছু জানি না, আর যদি কোনো তথ্য পেয়ে থাকলে আমি এটা প্রাথমিকভাবে আমি অবগত করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষার্থী অপহরণের বিষয়টি আমরা পত্রিকায় দেখতেছি, আমরা ফেসবুকে দেখতেছি।
বাস্তবতা কতটুকু আমরা কিন্তু আসলে কেউ কিছু জানি না। পুলিশ সুপার জানান, শিক্ষার্থীদের উদ্ধারের জন্য সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান হচ্ছে। যখন যেখানে যে তথ্য পাচ্ছি আমরা সেই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হচ্ছে, বাট এখন পর্যন্ত আসলে বলার মতো আমাদের এই অভিযানের সাফল্য নেই বা আমরা উদ্ধার করতে সক্ষম হইনি। আর জেলা প্রশাসক জানান, সকল আইন শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে একযোগে কাজ করছে, দ্রুতই সাফল্য মিলবে। আমরা এই বিষয়ে সচেষ্ট আছি এবং আমাদের সর্বোচ্চ আমাদের লেভেলে যেটি সর্বোচ্চ আছে সেটি আমরা প্রয়োগ করছি এই বিষয়টি থেকে উত্তরণের জন্য। গত বুধবার 16 এপ্রিল সন্তুল আরমান নেতৃত্বাধীন জেএসএস এর পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক রিবেক চাকমা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে 5 শিক্ষার্থী ও টমটম চালকের অপহৃত হবার কথা জানালে বিষয়টি আলোচনায় আসে। হাসান আহমেদ, 71। এই বিষয়ে সর্বশেষ খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ শুভ্র। শুভ্র, খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীর বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো বিবৃতি কি দিয়েছে কিনা, তারা কি পদক্ষেপ নিয়েছে তাদের শিক্ষার্থীদের বিষয়ে, অপহৃত শিক্ষার্থীদের ডিপার্টমেন্টগুলো কি বলছে জানাবেন, কি জানতে পারলেন ক্যাম্পাসে গিয়ে? অনেকে আমরা যেমনটি প্রতিবেদন দেখছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী গত 16 এপ্রিল অপহৃত হয়েছে খাগড়াছড়ি থেকে। সেখান থেকে কিন্তু প্রায় 7 দিন হয়ে যাওয়ার পরে এখন পর্যন্ত কিন্তু তাদের কোনো ধরনের কোনো খোঁজ কিন্তু পাওয়া যায়। যদিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী সহ টমটম চালকরা অপহৃত করা হয়েছে, পরবর্তীতে টমটম চালককে ছেড়ে দেওয়া হলেও কিন্তু 5 শিক্ষার্থী এখন পর্যন্ত রয়েছে। এই বিষয়ে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের বিবৃতি কিন্তু আমরা দেখতে পাইনি বা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ নেওয়ার ব্যাপার কিন্তু আমরা আসলে জানতে পাইনি। শিক্ষার্থীরা যারা রয়েছে এবং পাহাড় ছাত্রকলা পরিষদ যারা পরিষদের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই বিষয়ে কিছুটা ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলেছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা কোনো ধরনের প্রতিবাদ লিপি অথবা বিবৃতি কিন্তু তারা চেয়েছিল। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছে প্রশাসনের সাথে এবং ঊর্ধ্বতন প্রশাসনের সাথে, যাতে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে ক্যাম্পাসে ফিরিয়ে আনা যায় এবং তাদের জন্য যারা এই অপহরণে জড়িত তাদের জন্য দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসা যায়। আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে 5 শিক্ষার্থী রয়েছে, যারা 2 জন শিক্ষার্থী চারুকলা ইনস্টিটিউটের এবং একজন শিক্ষার্থী হলো নাট্যকলা বিভাগে পড়াশোনা করছে, একজন শিক্ষার্থী আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এবং একজন প্রাণীবিদ্যা বিভাগে পড়াশোনা করছে। আমরা দেখেছি যে এই যে 5 জন শিক্ষার্থী অপহৃত হয়েছে এ নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয় শুরু থেকেই শিক্ষার্থীরা কিন্তু প্রতিবাদ জানিয়ে আসছিল এবং গতকালকে এই প্রতিবাদের প্রভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 1 নং গেট সংলগ্ন চট্টগ্রাম খাগড়াছড়ি এবং রাঙামাটি মহাসড়ক কিন্তু তারা প্রায় 40 মিনিট ধরে অবরোধ করে রেখেছিল এবং এই অবরোধের জন্য কিন্তু প্রায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং সেই অবরোধ থেকে কিন্তু তারা স্পষ্ট করে হুঁশিয়ারি দিয়েছে যে আগামী 48 ঘন্টার মধ্যে যদি কোনো ধরনের কোনো শিক্ষার্থীদের কোনো খোঁজ না পাওয়া যায় তারা কিন্তু আরো বৃহৎ কর্মসূচি দিবে এবং তারা বলেছে যে পার্বত্য চট্টগ্রামে যে 3 জেলা রয়েছে সেই 3 জেলা কিন্তু অচল করে দেওয়ারও হুঁশিয়ারি তারা দিয়েছে। শুভ্র, জেনে নিচ্ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি, সেখানে শিক্ষার্থীরা যে দাবি দাওয়াগুলো জানাচ্ছেন এই বিষয়ে, 5 শিক্ষার্থীর এই অপহরণের বিষয়ে জানছিলাম আপনার কাছ থেকে বিস্তারিত। দর্শক, সহকর্মী মাহফুজ শুভ্রর সাথে কথা হচ্ছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী সহ অপহৃত 6 জনের নিঃশর্ত মুক্তি ও দোষীদের শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এই সময় তারা হুঁশিয়ারি দেয়, অপহৃতরা মুক্তি না পেলে পার্বত্য চট্টগ্রামের 3 জেলার সাথে চট্টগ্রামের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। মাহফুজ শুভ্রর তথ্য ছবিতে প্রতিবেদন। 5 শিক্ষার্থী সহ 6 জনের অপহরণের ঘটনার পর থেকেই উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 1 সপ্তাহেও তাদের খোঁজ না পাওয়া কিংবা এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য না পাওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। তাদের দ্রুত উদ্ধারের দাবিতে তাই মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। নতুন বাংলাদেশে পাহাড় কিংবা সমুদ্রে আমরা নতুন করে কোনো সন্ত্রাসী কার্যক্রমের সাক্ষী হতে চাই না। আমরা 4-5 দিন ধরে অপেক্ষা করেছিলাম যে প্রশাসনের উপরে, কিন্তু এখনো 4-5 দিন পেরিয়ে গেল কিন্তু প্রশাসনের কাছে আমরা কোনো জবাব পাইনি। আজকে আমাদের অবরোধের কারণ হচ্ছে আমরা কোনো রাজনীতি নিয়ে আসিনি, আমরা এসেছি আমাদের 5 সহপাঠীদের মুক্তির দাবি নিয়ে। দেখা যাচ্ছে সেনাবাহিনী শুধুমাত্র সদর এলাকাগুলোতে অভিযান চালাচ্ছে, আর সেনাবাহিনী যদি প্রত্যন্ত অঞ্চলে যে জায়গা থেকে অপহরণ করা হয়েছে ওই জায়গায় যদি অভিযান চালানো হয় তাহলে আমরা ভালো ফল আশা করব। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেয়, অপহৃতদের মুক্তি না দিলে পার্বত্য
3 জেলার সাথে সারা দেশের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। গত 16 এপ্রিল বৈশাখী উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে অপহৃত হন 5 শিক্ষার্থী ও তাদের বহনকারী এক টমটম চালক। মনিরা কাজুরি, 71। পাওনা পরিশোধের দাবিতে আজ শ্রম ভবন ঘেরাও কর্মসূচি করবেন ডার্ট কম্পোজিট টেক্সটাইলের শ্রমিকরা। প্রায় 1.5 বছর আগে ডার্ট এই গ্রুপের অধীনে 5টি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এই বিষয়ে আরো খবর নিয়ে শ্রম ভবনের সামনে থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, শ্রমিকদের কর্মসূচি শুরু হয়েছে কিনা, কি বলছেন তারা, সেখানকার পরিস্থিতি কি দেখছেন? অদিতি, শ্রমিকদের কর্মসূচি কিন্তু শুরু হয়েছে সকাল 10টা থেকেই দেখছি শুরু হয়েছে এবং এখন কিন্তু প্রায় 100 খানেকের মতো শ্রমিক রয়েছেন। তারা যেটি বলছেন যে আরো 5 গাড়ি করে শ্রমিক আসছেন এবং শ্রম ভবনের সামনে তারা অবস্থান কর্মসূচি করবেন এবং সেই শ্রম ভবনটি কিন্তু তারা ঘেরাও করবেন বলেও জানিয়েছেন। আমি যদি একটু চিত্রটি দেখাতে চাই, শ্রম ভবনের সামনে কিন্তু তারা অনেকক্ষণ ধরে অবস্থান করছেন এবং তারা বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছেন। মূলত 18 মাস আগে 5টি ডার্ট গ্রুপের 5টি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এবং এরপর কিন্তু অসংখ্য শ্রমিক যারা রয়েছে তারা বেকার হয়ে যায়। তারা মূলত বলছেন যে তাদের যেই প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে প্রায় 14,000 শ্রমিক কাজ করেন। এর মাঝে কিন্তু তৎকালীন সরকারের আমলে 2023 সালে নভেম্বর মাসে কিন্তু একটি সমঝোতা চুক্তি হয় ডার্ট গ্রুপের মালিক পক্ষ, শ্রমিক এবং সরকারের মাঝে। সেই সমঝোতা চুক্তিতে প্রায় 22 কোটি টাকার মতো তাদেরকে পরিশোধ করতে বলা হয় এবং সেই 22 কোটি টাকা পরিশোধের কথা থাকলেও পরবর্তীতে 2024 সালে অন্তর্বর্তী সরকার এসে তাদেরকে কিন্তু 13 কোটি মালিক পক্ষ 13 কোটি টাকা দেন এবং সেই টাকাটি আসলে বন্টন করার কথা থাকলেও শ্রমিকদের অভিযোগ যে মালিক সেই টাকাটি আংশিকভাবে বন্টন করেছেন। এখন পর্যন্ত অনেককেই আসলে সেই টাকাটা দেওয়া হয়নি এবং সেই ক্ষোভে কিন্তু তারা আজকে সারাদিন অবস্থান কর্মসূচি এবং পল্টনের বিজয়নগরে যে শ্রম ভবন রয়েছে সেই শ্রম ভবনে ঘেরাও কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন। এবং তাদের যেই মূলত যে কথা সেটি হচ্ছে যে এখন প্রায় শখানেক আমি দেখছি তারা বলছেন প্রায় 700 লোক এই যেই শ্রম ভবন এলাকাটি রয়েছে সেই এলাকাটিতে জড়ো হবেন। 5টি গাড়ি করে আসছেন। আমি 2-1জনের সাথে কথা বলবো। মূলত আপনাদের দাবিটা কি, আপনারা কি চাচ্ছেন? শ্রমিকদের দাবিটা হচ্ছে গত 2023 সালে 22 নভেম্বর মালিক এই 5টি কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে। 28 নভেম্বর সরকারের সাথে শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষ একটা ত্রিপক্ষীয় চুক্তি হয়, কিন্তু এই চুক্তিটা আজও পর্যন্ত বাস্তবায়ন মালিক করে নাই। আর এর পূর্বে সরকারের নিকট শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের জন্য এই মালিকের সরকার 13 কোটি টাকা সুদমুক্ত লোন দিয়েছে। দুঃখজনক হলেও সত্য, এই 13 কোটি টাকাও এখন পর্যন্ত শ্রমিকদের মাঝে বন্টন করা হয় নাই। আমরা সরকারের নিকট দাবি করব, এই মালিক দীর্ঘদিন যাবৎ বেতন ভাতা পরিশোধে তালবাহানা করছেন। একাধিকবার তারিখ দিয়েছে, মিটিং হয়েছে, এই সরকারের দপ্তরগুলোতে মিটিং হয়েছে, কিন্তু কোনো আপনার সিদ্ধান্তই আজ পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। আমরা সরকারের নিকট দাবি করব, এই ডার্ট গ্রুপের শ্রমিক অসন্তোষটা 18 মাস যাবৎ চলছে, এটার একটা স্থায়ী আমরা সমাধান চাই। অনেকেই আমরা শুনছি আপনারা বলছেন যে এই 14,000 শ্রমিকের মাঝে অনেকে এখন পর্যন্ত কোনো চাকরি বা কোনো কিছু পাননি এবং অনারে আছেন, বেকার জীবনযাপন। অবশ্যই অধিকাংশ শ্রমিকই তারা কোথাও চাকরি পায়নি, কারণ এই ডার্ট গ্রুপের বেশিরভাগ শ্রমিকই ছিল বয়স্ক শ্রমিক এবং তাদের চাকরি বয়স অনেক ছিল, তারা দীর্ঘদিন এখানে চাকরি করিয়েছে। যেহেতু তাদের বয়স অনেকের 50-60-এর মতো হয়েছে, এই জন্য এই বয়স্ক শ্রমিকদের অন্য কারখানায় তাদেরকে আর নিয়োগ দিচ্ছে না। এই শ্রম ভবন কেন আসলে আপনারা ঘেরাও করছেন বা ঘেরাও করতে চাচ্ছেন? আমরা এর আগে একাধিকবার আমরা দরখাস্ত দিয়েছি, সরকারের পক্ষ থেকে মালিকের পক্ষ থেকে তারিখের পর তারিখ দেওয়া হয়েছে, কিন্তু সমাধান না হওয়ার কারণেই এখন শ্রমিকরা তাদের দেয়ালে পিঠ থেকে গেছে। এই জন্য সর্বশেষ তারা শ্রম ভবন ঘেরাও করেছে এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই লাগাতার ঘেরাও অবস্থান কর্মসূচি চলছে এবং চলবে।
শুনছিলেন অদিতি, তারা কিন্তু বলছেন যে আজকে দিনব্যাপী তারা শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং তার পাশাপাশি যখন জনসংখ্যা তাদের একটু বৃদ্ধি পাবে তখন কিন্তু তারা শ্রম ভবনের চারপাশে দাঁড়িয়ে যাবেন, অর্থাৎ শ্রম ভবন ঘেরাও করবেন বলে তারা কিন্তু ঠিক করে রেখেছে। রাশেদ, আপনার কাছ থেকে আমরা সেখানকার কর্মসূচি সম্পর্কে জানছিলাম, আপনি খোঁজখবর রাখছেন, নিশ্চয়ই পরবর্তীতেও কথা হবে। দর্শক, শ্রমিকদের শ্রম ভবন ঘেরাও কর্মসূচির খবর নিয়ে সহকর্মী রাশেদ আনিস যুক্ত ছিলেন এতক্ষণ। কয়েক দফা সরকারি নির্দেশনা অমান্য এবং শ্রম আইনের ৪৫টি ধারা উপধারা লঙ্ঘন করায় কুষ্টিয়ায় ব্রিটিশ আমেরিকান টোবাকোর শ্রমিকদের অবস্থান ধর্মঘট চলছে। বুধবার সকাল থেকে বিএটির প্রধান কারখানার সামনে মৌসুমী শ্রমিকরা ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট শুরু করেন। গত নভেম্বরে বিএটির শ্রম আইন লঙ্ঘন, শ্রমিক শোষণ, লাইসেন্স না থাকা নিয়ে 5 পর্বের ধারাবাহিক প্রতিবেদন করেছিল ৭১ টেলিভিশন। এরপর শ্রম মন্ত্রণালয় সম্প্রতি দাবিগুলো বাস্তবায়ন করে 3 কর্মদিবসের মধ্যে সরকারকে জানানোর জন্য বিএটিকে নির্দেশ দেয়। শ্রম সচিবের দেয়া নির্দেশনা বাস্তবায়ন করেনি বহুজাতিক সিগারেট কোম্পানিটি। আন্দোলনকারী শ্রমিকরা জানান, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ঢাকায় শ্রম অধিদপ্তরে সরকার, বিএটি এবং শ্রমিক প্রতিনিধিদের ত্রিপাক্ষিক বৈঠকে 22 দফা দাবি মেনে নিয়ে বাস্তবায়নে একমত হয় বিএটি। কিন্তু গেল 5-6 দিন ধরে টালবাহানা করে তারা একটি দাবিও বাস্তবায়নের উদ্যোগ নেয়নি। রাজস্ব আদায়ের লক্ষ্য সহ 4 শর্ত পূরণ করতে না পারায় ঋণ ছাড় না দিয়েই বাংলাদেশ থেকে ফিরে গেছে আইএমএফ। ফলে তাদের কাছ থেকে পরের 2 কিস্তির অর্থ পাওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিশেষজ্ঞরা বললেন, আইএমএফ এমনিতেই ঋণ দেবে, তবে ঋণ প্রাপ্তির জন্য তাদের দেয়া শর্ত পূরণ করলে তা দেশের অর্থনীতির জন্যই ভালো হবে। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। ঋণের টাকা না দিয়ে ফিরে গেছে আইএমএফ, কিন্তু কেন? কারণ আইএমএফের 470 কোটি মার্কিন ডলারের ঋণের পরবর্তী 2 কিস্তি পাওয়ার ক্ষেত্রে তাদের যে শর্ত ছিল তার মধ্যে 4টি পূরণে পিছিয়ে আছে বাংলাদেশ। রাজস্বের ভালো প্রবৃদ্ধি না হওয়া, বিনিময় হার বাজার ভিত্তিক না হওয়া, ভর্তুকি না কমা এবং ব্যাংক খাতের আশানুরূপ উন্নতি না হওয়া, যাওয়ার আগে এমন শর্ত পূরণ না হওয়ার কথা বলে গেছে আইএমএফ। তাহলে কি আর পাওয়া যাবে না বাকি 2 কিস্তির অর্থ? তারা আমাদেরকে অনিশ্চিত এই কথাটা বলেনি, তারা আমাদের কাছ থেকে তথ্য নিয়েছে, তারা নিজেদের মতো করে এটা রিভিউ করবে, অ্যানালাইসিস করবে এবং তারা যদি দেখে যে নির্দিষ্ট সময়ের মধ্যে শতভাগ অর্জিত না হলেও অর্জনের দিকে ধাবিত হচ্ছে, তবে অবশ্যই তারা পজিটিভ সিদ্ধান্তই নেবে। নানা শর্ত সাপেক্ষে ঋণ দেয় আইএমএফ, যে শর্তগুলো পূরণ করতে নানা পদক্ষেপও নিতে হয় ঋণ প্রত্যাশী দেশকে, এবং শর্তগুলো পূরণ করতে পারলে তা ওই দেশের জন্যই ভালো, এমনটাই বললেন বিশেষজ্ঞরা। আমার মনে হয় ভ্যাটের ক্ষেত্রে সংস্কারের সুযোগ আছে। তারা একীভূত করার বলছে যে একটা সিঙ্গেল রেটের দিকে যাওয়া, সিঙ্গেল রেটের দিকে যেতে সরকারের যেটা মানে হেজিটেশন, সেটা হচ্ছে যে আমি একটা আসলে ভ্যাট বলতে যেটা বোঝায় যে আমি একদিকে তো কিনছি আবার বিক্রি করছি, বিক্রি করার সময় ভ্যাট আদায় করছি, আর কিনছি যখন তখন আমি ভ্যাট দিচ্ছি, যে আমি যেটা দিচ্ছি সেটা তো আমার ফেরত পাওয়ার কথা। তো ওই যে ইনপুট ক্রেডিট সিস্টেম এটাকে বলে, এইটা যদি ফাংশনাল না হয় তাহলে আমি সিঙ্গেল রেটে গেলে এটা অনেকের কাছে অনেক বোঝাটা অনেক বেশি হতে পারে। আইএমএফ এখন পর্যন্ত তার সরকারের সঙ্গে তার যে বিধিবদ্ধ চুক্তি এবং যে যে খাত উপখাতগুলোতে সংস্কার চায় সেটি কিন্তু পুরোপুরি লিখিতভাবে রয়েছে। আমরা আমাদের জন্য এই সংস্কারগুলোর যে ইতিবাচক ফল রয়েছে তা অলরেডি আমরা দেখতে পাচ্ছি, কিছু কিছু সংস্কার আমাদের ইতিবাচক ফল দিচ্ছে, সুতরাং এই কাজটিকে অব্যাহত রাখা। তবে বাংলাদেশকে আইএমএফ একটু বাড়তি চাপ দিচ্ছে কিনা, কিংবা বাংলাদেশও তাদেরকে একটু বেশি গুরুত্ব দিচ্ছে কিনা, এমন প্রশ্ন ছিল এই বিশেষজ্ঞের কাছে। না, এটা চাপ ঠিক নেই, এগুলো ঠিক আলাপ আলোচনা। তারা তাদের মতো করে একটা এক্সারসাইজ করেছে, তারা মনে করেছে যে একটা প্রেশার, ঠিক প্রেশার না, মানে ইনফ্লেশনারি যে ইয়েটা আছে সেটা হয়তো আস্তে আস্তে কমে আসবে, এটা তাদের ধারণা। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে চলছে আইএমএফ বিশ্বব্যাংকের বসন্তকালীন উৎসব, যেখানে অংশ নিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এবং গভর্নর আহসানাইস মনসুর। আর এখানে অর্থ ছাড়ের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের ক্যাটাগরি করার ক্ষেত্রে বিস্তর ভুলের অভিযোগ তুলেছেন ভুক্তভোগী আহতরা। তাদের অভিযোগ, আহতের ধরন বুঝে
এ, বি ও সি, বি শ্রেণীতে ভাগ করার কথা থাকলেও অনেকের বেলায় সেটি হয়নি। যেমন বুলেটে আহত কারো অঙ্গহানি হলে তাকে ক্যাটাগরি এতে রাখার কথা থাকলেও রাখা হয়েছে বিতে, আবার কেউ সির জন্য উপযুক্ত হলেও তাকে রাখা হয়েছে বি ক্যাটাগরিতে। এসব কারণে সরকারি অনুদান থেকে বঞ্চিত হবার শঙ্কায় আছেন আহতরা। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। পঙ্গু হাসপাতালের এই বিশেষ ওয়ার্ডে চলছে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসা। এদের প্রায় সবারই হাত বা পায়ের মতো অঙ্গ হারিয়ে চিরজীবনের মতো পঙ্গুত্ব বরণ করেছেন। কেউ বা হাত বা পা না হারালেও পক্ষাঘাতে আক্রান্ত হয়ে চলাফেরার ক্ষমতা হারিয়েছেন। এমনই একজন সাতক্ষীরার আলী আহসান। 18 বছরের এই তরুণের অভিযোগ, বুলেটে আঘাতে ডান পা কেটে ফেলতে হয়েছে। সরকারের নীতিমালা অনুযায়ী অঙ্গহানির কারণে তার নাম এ শ্রেণীতে তালিকাভুক্ত হবার কথা, কিন্তু তার নাম আছে বি শ্রেণীতে। অনেকে আছে যে আপনার একটা হাত নাই, পা নাই, তাদেরও বি ক্যাটাগরির ভিতরে ঢুকাইছে। যেমন আমি এর আগে জানতাম না যে ক্যাটাগরি বিতে দিচ্ছে, এখানে এসে চেক করার পর দেখলাম যে আপনার ক্যাটাগরি বিতে ঢুকাইছে আমাদের। তার অভিযোগ, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে আহতদের এ, বি ও সি শ্রেণীতে তালিকাভুক্ত হবার প্রক্রিয়াটিও বেশ জটিল, কারণ তার যে একটি পা কেটে ফেলতে হয়েছে সেটি তাকে নিজ জেলা সাতক্ষীরার জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে প্রমাণ দিতে হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায় নাম তুলতে দফায় দফায় তাকে ধর্ণা দিতে হয়েছে। তারপরও নামটি এসেছে ভুল শ্রেণীতে। ডিসি অফিসের যে স্যারটা থাকেন উনি হচ্ছে আপনার আওয়ামী লীগের একজন ছিল, সম্পাদক ছিল আগে। তো আমাদের এলাকায় একমাত্র আমারই পা কাটা গেছে, আর সবাই যাদের আমার চেয়ে বেশি হয়েছে মারা গেছে। এমন অভিযোগের সংখ্যা কম নয়। মাসের পর মাস ধরে অপেক্ষায় আছেন ভুল সংশোধনের। লিস্ট নিয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই পাইলেন না। সার্ভার বন্ধ, সার্ভার করলে ভেরিফাই করে দিবে। সরকারি নীতিমালা অনুযায়ী কারো এক বা একাধিক অঙ্গহানি হলে তিনি এ শ্রেণীভুক্ত হবেন, আর এককালীন 5 লাখ ও মাসে 20,000 টাকা করে সরকারি ভাতা পাবেন। অঙ্গহানি হয়নি কিন্তু শারীরিকভাবে অক্ষম হয়েছেন এমন আহতরা বি শ্রেণীভুক্ত হবেন। এককালীন 3 লাখ ও মাসিক 15,000 টাকা ভাতা পাবেন। আহত ছিলেন কিন্তু চিকিৎসায় সুস্থ হয়েছেন এমন ক্ষেত্রে সি শ্রেণীভুক্ত হবেন। এককালীন 1 লাখ টাকা ও মাসিক 10,000 টাকা করে সরকারি ভাতা পাবেন। মেহেদী হাসান, 71, ঢাকা। সড়কে শৃঙ্খলা ফেরাতে ও রাস্তা পারাপারে নিরাপত্তা নিশ্চিতে মিরপুরে পরীক্ষামূলকভাবে চালু হলো স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি। নির্দিষ্ট সময়ে লাল ও সবুজ বাতি দেখে থেমে যাচ্ছে গাড়ি, রাস্তা পারাপারের সুযোগ পাচ্ছে মানুষ। রাজধানীর মোট 22টি পয়েন্টে এমন স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি চালুর প্রকল্প নিয়ে কাজ করছে ট্রাফিক বিভাগ। এর মধ্য দিয়ে সড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি যানজট ও দুর্ঘটনা কমবে বলে মনে করছে ট্রাফিক বিভাগ। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। বাবা মনির হোসেনের কোলে চড়ে নিরাপদে রাস্তা পারাপারের অপেক্ষায় ছোট্ট সাইন। সিগন্যাল বাতি লাল থেকে সবুজ হলেই 30 সেকেন্ডের জন্য থেমে যাবে গাড়ি, আর তখনই জেব্রা ক্রসিং ধরে তারা পার হবেন এই ব্যস্ত সড়ক। রাস্তা পারাপারের অপেক্ষায় স্কুল কলেজ শিক্ষার্থী সহ অনেকেই। রাজধানীতে জেব্রা ক্রসিং মেনে রাস্তা পারাপারের নিয়মটা নগরবাসী ভুলে গেছে, তবে এর উপকারটা জানেন সবাই। তো সিঙ্গেলে মানুষ যাইতো, গাড়ি আসতো, অ্যাক্সিডেন্ট হইতে পারতো, আর এখন তো ব্যবস্থা খুবই ভালো। প্রত্যেকটা জায়গায় আমরা যাতে নিরাপদে পার হতে পারি এজন্য সব জায়গায় চালু হওয়া উচিত। আগে অনিরাপদভাবে পার হতাম, এখন জেব্রা ক্রসিং এর মাধ্যমে আমরা এখন পার হওয়ার সময় দেখতাম গাড়ি থামেও না, গায়ের উপরে উঠে যায়। জাইকার অর্থায়নে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে পরীক্ষামূলকভাবে মিরপুরে চালু হলো এই প্রকল্প। অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সারোয়ার বলছেন, আপাতত পরীক্ষামূলকভাবে হলেও ভবিষ্যতে রাজধানী জুড়ে এই ব্যবস্থা চালুর পরিকল্পনা নিয়ে এগুচ্ছে কর্তৃপক্ষ। শুধু রাস্তায় পারাপার হয়, সেই জায়গাতে আমরা এই জিনিসটাকে এক্সপেরিমেন্ট করতে পারি, মানুষ যাতে পুশ বাটন ইউজ করে ক্রস করতে পারে। প্রথম 1 জন বা 2 জন এটাকে সুইচটাকে চাপ দিলে নির্দিষ্ট সময়ের পরে পথচারীদের জন্য সবুজ বাতি জ্বলে উঠবে। তখন কিন্তু সিগন্যাল লাইটে যারা যানবাহন তাদের জন্য লাল বাতি থাকবে। তখন পথচারীরা আপনার তার নির্ধারিত সময়ে পার হয়ে যাবে, এরপর আবার গাড়ি চলতে থাকবে। আপাতত মিরপুরে পরীক্ষামূলকভাবে প্রকল্পটি চালু হয়েছে। এদিকে শীঘ্রই বুয়েটের সহযোগিতায় রাজধানীর আরও 22টি পয়েন্টে চলছে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি চালুর উদ্যোগ। ফার্মগেট, বাংলা মোটর সহ কয়েকটি স্থানে বসানো হয়েছে বাতি। রাস্তার মধ্যে দেখা গেছে একটা যাত্রী সিগন্যাল দিছে,
নেওয়ার জন্য যদি আমরা গাড়িটা ব্রেক করি, সার্জেন আইসা সামনে দাঁড়ায়। এই যে বিজয় সরণির সিগন্যাল দেখা গেছে আধা ঘন্টা 20 মিনিট লাগে, আর ওই সিগন্যালটা 10 মিনিট পর পর হবে, এটা অবশ্যই ভালো। ট্রাফিকদেরও মনে করেন যে এত পরিশ্রম করতে হবে না, সবাই একটা আইনের মধ্যে চলে আসবে। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানো ও দুর্ঘটনা কমিয়ে আনার ক্ষেত্রে প্রকল্পটি ভূমিকা রাখবে বলে মনে করছে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। সিগন্যাল লাইট বসে গেলে ট্রাফিক পুলিশ এখানে এত বেশি লাগবে না, হয়তো একজন বা দুইজন। তো সেক্ষেত্রে ট্রাফিক পুলিশ তার যে বেসিক ডিউটি, আপনার আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রসিকিউশনের মাত্রা বেশি বাড়াতে পারবে এবং অন্যান্য এলাকাগুলো কভার করতে পারবে। যাত্রী কল্যাণ সমিতির তথ্য বলছে 2024 সালে সারা দেশে দুর্ঘটনায় পথচারী মারা গেছে 1009 জন। এদের বেশিরভাগই রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। মাইনুল মারুফ, 71, ঢাকা।